যে এই বিপ্লব ব্যাহত হয়ে যাবে যদি ক্ষমতা না রাখতে পারে। ক্ষমতার ব্যাপারটা কি? ফরহাদ মাজার যে কথাটা বলে আর কি, তার বইতে যে কথাটা দীর্ঘ সময় ধরে বলে এসেছে যে বিপ্লব করতে হবে, এতদিন সে বলেছে বিপ্লব করতে হবে, বিপ্লব করতে হবে, অর্থাৎ ক্ষমতা দখল করতে হবে, করেছে। ওর যে বিপ্লব কাঠামো, সেই কাঠামোটা আমি গত প্রায় 4 মাস ধরে পড়লাম, ঠান্ডা মাথাতে একবার না দুইবার না পড়লাম, দাগালাম, নোট করলাম। আমার তো কাজ এগুলাই আসলে মূলত। ওইখানে সে দেখলাম এই বিপ্লবের যেই জিনিসটাকে সে লোকেট করেছে, হি ইজ এ ভেরি শার্প ম্যান। আমি তার থিওরিটাকে, তার তো আলাদা থিওরি, সেই যেটা করেছে তার কথা হচ্ছে যে বাংলাদেশের বিদ্যমান যে সিস্টেমটা আছে এইটাকে ভাঙতে হলে মুক্তিযুদ্ধকে বিস্তৃতির আড়ালে হারিয়ে দিতে হবে। মাথা রাখতে হবে, আই এম নট মেকিং এনি ফান, আই এম নট কিডিং। এটা সে পরিষ্কারভাবে সেখানে বলেছে যে 72-এর সংবিধানকে যদি আপনি ভিলিফাই না করতে পারেন, 72-এর সংবিধানটাকে আপনি যদি বাদ দিতে না পারেন, তাহলে আপনি নতুন করে বাংলাদেশ গড়তে পারবেন না। আচ্ছা, সেই চেষ্টাই চলছে। এর কারণ হচ্ছে সে সংবিধান নিয়ে বেশ কিছু পুস্তক রচনা করেছে, সে এটাকে কিতাব বলে, সে বলেছে কিতাব রচনা করেছে। ওই তার কিতাবের পরতে 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 এই সংবিধান নিয়ে সমালোচনা। তো মজার ব্যাপার হচ্ছে ওদের মূলত বাংলাদেশকে এখন চালাচ্ছে কারা? যে ডিপার্টমেন্টের লোক না। ফরহাদ মাজার কি কোনোদিন আইন পড়েছে? আমার জানা মতে না। ফরহাদ মাজার কিসের স্টুডেন্ট ছিল? ইনফ্যাক্ট আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট ইট। ওই যে আপনার ওই যে হারপিক আব্দুল্লাহ বলে একটা ছেলে পরিচিত আছে এখন মার্কেটে, ও যেমন বলেছিল যে বাংলাদেশের নামের আগে প্রজাতন্ত্র থাকবে না। প্রজা আবার কি শব্দ? সলিমুল্লাহ খান এসে বলেছে যে কত বড় মূর্খ। এই প্রজাতন্ত্র হচ্ছে আইনের দ্বারা নিবিষ্ট, বা যেটার আন্ডারে মানে যাকে সে রাজা বলে মনে করছে, অর্থাৎ প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, সেও আইনের দ্বারা নিবন্ধিত বা আইনের দ্বারা সে চলমান থাকবে। এই কারণেই গণপ্রজাতন্ত্র, অর্থাৎ আইনের মাধ্যমে পরিচালিত দেশ। যেহেতু পড়ালেখা কম, যেহেতু পঠন টঠন কম, পড়াশোনা করে নাই, কমিক্স বইটাই পড়ে এসছে টিভির সামনে, এখনো পড়াশোনা শুরু করেনি, ফলে সে মনে করেছে যেহেতু প্রজা শব্দটা আছে তাই প্রজা শব্দটা ফরহাদ মাজারের বইটা পড়ে, আপনার ফরহাদ মাজারের যে সংবিধানের উপরে বইটা পড়ে আমি যেটা বুঝলাম, যেমন সে সংবিধানের 70-এর অনুচ্ছেদ নিয়ে আমরাও এর আগে অনেক কথাবার্তা বলেছি, এই নন লিগাল পার্সন গুলো যখন এগুলো আলোচনা করে, তারা তখন পারপাসিভ অ্যাপ্রোচ গুলো দেখে না, যে সংবিধানের একটা ধারা কেন হয়েছে, অনুচ্ছেদ কেন হয়েছে, সংবিধানের এই অনুচ্ছেদটা কি কারণে করতে হলো, এগুলো না দেখে সাধারণ মানুষের চোখে দেখে। কেমন মানে এগুলোকে বলে লিটারেল অ্যাপ্রোচ। তারা বলে যে এই প্রজা আছে কেন, প্রজা মানি না, এই শব্দটা কেন নাই, ওইটা মানি না। এর কারণ হচ্ছে তাদের কখনো আইনের ভেতরে গভীর কোনো ধারণা কোনো কালেই ছিল না। ফলে আমি ওই শিবের গীত গেয়ে ফেললাম, মানে একটা লম্বা গল্প হয়ে যায়। তো আপনাকে আমি সংক্ষেপ করি। সংক্ষেপটা হচ্ছে যে ফরহাদ মাজার একটা থিওরি দিয়েছে যে বাংলাদেশকে যদি আপনার নতুন ভাবে গড়তে হয়, মুক্তিযুদ্ধ যতদিন আমাদের মুখের উপরে থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ন্যারেটিভ থাকবে, মুক্তিযোদ্ধাদের ন্যারেটিভ থাকবে, বাংলাদেশটা মুক্তিযুদ্ধের ধারা অনুযায়ী চলবে। মুক্তিযুদ্ধকে আপনি যদি সরিয়ে দিতে পারেন, তখন আপনি আপনার মতো করে নতুন করে একটা রাজাকার বেষ্টিত এবং রাজাকার বান্ধব একটা দেশ গড়তে পারবেন। এই রাজাকার বান্ধব দেশ গড়ার প্রক্রিয়া চলছে। ধন্যবাদ। জি ধন্যবাদ ব্যারিস্টার নিজু মজুমদার আপনাকে। তো আপনি যেটা বললেন যে আমাদের আলী রিয়াজ সাহেবের কাছে আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ রাশেদ সেটি উপস্থাপন করেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হবে না, গণতান্ত্রিক বাংলাদেশ হবে। সাইয়েদ আব্দুল্লাহ নামে এক ছেলে আছে, ওকে সবাই হারপিক আব্দুল্লাহ বলে ডাকে, কারণ সে একবার মনে হয় হারপিক খেয়েছিল বা হারপিক এরকম নিয়ে এসেছিল টিভির মধ্যে। তো হোয়াট এভার ইট ইজ, সে যেই নামই হোক না কেন, আই ডোন্ট ওয়ান্ট টু কল সামওয়ান ইন নিকনেম অর সামথিং লাইক দিস, আমি সাইয়েদ আব্দুল্লাহ বলছি। ও ধরেন আপনার ঢাকা ইউনিভার্সিটি থেকে ল পাস করেছে কিনা আই এম নট কোয়াইট শিওর। সে আসিফ নজরুলের অন্যতম একজন সহযোগী আর কি। তো সে বলছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নামের সাথে যেহেতু প্রজা আছে, এখানে একটা প্রজা ভাব আছে, এটা মানা যাবে না। সলিমুল্লাহ খান তখন বলছে যে কত বড় মূর্খ, বলে যে মূর্খদের একটা বড় সমস্যা হচ্ছে সে তো নিজে মূর্খ এবং তার এই মূর্খতা সে জাতীয় টিভিতে এসে জাহির করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে প্রজা থাকার মানে এই না যে একজন রাজা সবাই তার প্রজা, এরকম না। প্রজাতন্ত্রী মানে হচ্ছে
সবাই আইন মানবে, আইনের দ্বারা নিয়ন্ত্রিত, মূল কথা উনি যেটা বলেছেন আর কি। আলটিমেটলি ঘটনাটা যেটা হচ্ছে যে এই যে কম জানা, এই যে একটা বিষয় সম্পর্কে গভীর জ্ঞান নাই, জানা নাই, বই নাই, পড়া নাই, পাস করে আপনি এখন তো ধরেন এরাই টিভিতে চলে আসে। আমি সেদিন এক টিভির হোস্টকে ফোন করেছিলাম, নাম বলি না, টিভির হোস্টকে বলেছি, আচ্ছা আপনি যে আমাকে নিয়ে এই একটা প্রোগ্রাম করলেন, এই যে আমাকে আপনি বিষোদ্গার করে একটা লোককে গেস্ট নিয়ে এসে আমাকে গালিগালাজ করলেন কেন? সেই সেই ব্যক্তি আমার ফোন পে হক চুকিয়ে গেল, বুঝতে পারেনি যে এইভাবে তাকে আমি চ্যালেঞ্জ করবো। আমি বলছি আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কিছুই নাই, আমি খালি জানতে চাচ্ছি ওয়াই। তখন তিনি বললো যে ভাই আমি তো শুধু স্ক্রিপ্ট দেখে পড়েছি, আর আমার এর বাইরে তো বলার কিছু নাই। আমি বললাম যে আপনারও তো একটা সাধারণ সিভিক সেন্স থাকার কথা, যে আমি তো জীবিত লোক, আমি তো বেঁচে আছি, এবং নিজুম মজুমদারকে খুঁজে পাওয়া সবচেয়ে ইজিয়েস্ট একটা ব্যাপার। অনেক মানুষের কাছে আমার নাম্বার আছে, ইজিলি আপনি পেয়ে যেতে পারেন, আমার ইমেল অ্যাড্রেস আছে আমার ফেসবুকে। তো উনি আমাকে নানান কথার পরে বললো যে ভাই আপনি একটু প্রডিউসারের সাথে কথা বলেন। ভালো কথা, আমি প্রডিউসারের সাথে কথা বললাম। প্রডিউসার আমারে বলে ভাই বুঝলেন তো, পাবলিক যেগুলা খায় সেগুলাই দেখায়, কত আজে বাজে লোকগুলারে ধরে নিয়ে আসে, বুঝলেন ভাই। আমার কাছে না এই মানুষগুলোকে খুব অসহায় মনে হইলো, কারণ টিভি চালাতে হবে, অ্যাডে টাকা আসছে না। ধরেন রাস্তার মধ্যে একটা লোক ধরেন আপনার গাঁজা খাচ্ছে, তো ধরেন গাঁজাটা এইভাবে খাচ্ছে, সে 5 আঙ্গুল দিয়ে 5টা গাঁজা খাচ্ছে, এখন সে সবার কাছে হিট। এই গাঁজা আলাকে ধরে নিয়ে এসে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই আপনি 5টা গাঁজা কিভাবে খাওয়া শুরু করলেন, আমাদেরকে বলবেন কি? সবাই দেখা শুরু করলো। সুতরাং আমাদের না একটা সম্মিলিত দায় আছে ইসমাইল ভাই, আমিও দেখি, আপনিও দেখেন। আপনি যদি বলতেন যে এসব শীট আমি দেখবো না, এসব স্টুপিডিটি আমি দেখবো না, যেটা কলকাতাতে হয়, আপনি কলকাতাতে গেলে দেখবেন যে এরা এখনো ইন্টেলেকচুয়ালি এত উপরে, এদের চিন্তা ভাবনা, আলতু ফালতু জিনিসে এরা নাক কম গলায়, এখনো সেখানে সাহিত্যের চর্চা হয়। আমি কলকাতা কেন বললাম, কারণ আমার ঘরের পাশে ইংল্যান্ডে, আমি ইংল্যান্ড বলি, কলকাতা বললে তো আবার আমাকে ভারতের দালাল বলবে, বলেও ইংল্যান্ড। আপনি কানাডাতে যান, আপনি কানাডার যে লিটারেরি সোসাইটি আছে বা তাদের যে বুদ্ধিজীবী সমাজটা আছে, আপনি নন চমস্কি বা এই টাইপের বুদ্ধিজীবী সমাজ বা আমেরিকার বুদ্ধিজীবী সমাজ, সেখানে কিন্তু পাল্প ফিকশনের বা এই টাইপের পাল্প আলাপের আসলে সেই অর্থের জায়গা খুব কম। এগুলো আমাদের মতো গরিব দেশ, অশিক্ষিত সংখ্যা যেখানে বেশি, পলিটিক্যালি অ্যাওয়ারনেস এর সংখ্যা কম, সেখানে এগুলো হয়। ভাই আপনি এর সাথে নিজুম ভাই যা বললেন এর সাথে কিছু যুক্ত করবেন কিনা প্লিজ? অবশ্যই নিজুম ভাই হচ্ছে আমার অতি প্রিয় লোক। হয়তো ব্যক্তিগত কখনো পরিচয় হয় না। নিউ ইয়র্কে দেখছিলাম যে ওই ইউনাইটেড নেশনে আমরা প্রতিবাদ করতে গেছিলাম, নিউ ইয়র্কে একটা রেস্টুরেন্টে একসাথে লাঞ্চ করছি, 2টা বলে সেপারেট টেবলে। বাট উনি আমার মেন্টর বলতে পারেন। তবে উনি যে আজকে যে এক্সাম্পলটা দিচ্ছে আমার সাথে ইউনুসের, এটা আমি কষ্ট পাইছি, কারণ আমি ইউনুস হইতে চাই না। আমি একজন বাংলাদেশের নাগরিক হইতে চাই। এর থেকে বেশি খুশি হবো আমি যদি বঙ্গবন্ধুর একজন সৈনিক হয়ে বেঁচে থাকতে পারি, আর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নিজেকে গৌরব অর্জিত করি, যা আমার বাবা মুক্তিযোদ্ধা, যা আমার সব পরিবার মুক্তিযোদ্ধা ছিল। আর ইংলিশের মধ্যে ইউনুসের ব্যাপারে উনি সাইকোপ্যাথ বলছে। আসলে এটা এই সাইকোপ্যাথ বললে জিনিসটা একটু বেশি আপগ্রেড হয়ে যায়। ওনাকে আমি নতুন নাম দিছি মাইক্রো চোর। মাইক্রো চোর, নোবেল উইনার না। দুনিয়াতে যতগুলো লোক নোবেল পাইছে এরা কিন্তু উইন করছে ওদের কাজে, ক্রিয়েটিবিলিটি, ওদের আবিষ্কারের কারণে। হ্যাঁ, তো কিছুই আবিষ্কার করে নাই। কি আবিষ্কার করছে? চুরি ছাড়া, বেইমানি ছাড়া, বাটপারি ছাড়া কি জিনিস আবিষ্কার করছে? উনি সুন্দর কথা বললেন। আপনি আজকে ইকোনমিস্টের সাথে তার যে সাক্ষাৎকারটা ছিল সেটা দেখেছেন। উনি বলছেন যে নির্বাচন দিবেন, উনি সরে যাবেন, ওনার কাজে উনি ফেরত যাবেন, ওনার যে কাজ উনি সেটা এনজয় করেন। বলেন। উনি ডক্টর ইউনূস যে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন দেশের প্রবলেম সলভ করার জন্য, আমি অনেকবার পেপার পত্রিকা দেখছি উনি আমেরিকার প্রবলেম সলভ করতে চায়, এখানে প্রবলেম ওখানে প্রবলেম, কিন্তু আজ পর্যন্ত দেখি না কোনো জিনিস উনি কমপ্লিট করছে। আর 5 আগস্টের পরে বাংলাদেশে যে জিনিসটা সৃষ্টি করছে এটা তো অতুলনীয়, এটার কোনো তুলনা নেই। আজকে মানুষের জীবনের যে অবস্থা, মানে হিউম্যান রাইট ভায়োলেশন ওয়ার্ল্ড এক্সিস্ট করে গেছে। ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো দেশ নাই যে এই ধরনের হিউম্যান রাইট ভায়োলেশন, বিশেষ করে মাইনরিটির উপরে হামলা। বাংলাদেশের প্রতিটি নাগরিকের বেঁচে থাকার অধিকার আছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে।
কেউ কাউকে ইন্টারফেয়ার করবে বা কারো স্বাধীনতা আমরা ক্ষুণ্ণ করব, এটা সম্ভব না। কিন্তু উনি যদি এত বড় নোবেল উইনার হয়, তাহলে ওনার বিবেকের মধ্যে কি এই কথাগুলো আসে না যে আমি বাই হুক আর কুক আমি মনে করি দায়িত্বে বসছি, আজকে আমার দায়িত্ব থাকা সত্ত্বে বাংলাদেশে যে ক্ষতিগুলো হচ্ছে, মানুষের জনজীবনে যে সমস্যাগুলো হচ্ছে, খাওয়া দাওয়া বাজার সমস্ত প্রাইসিং, হ্যাঁ, এরপরে হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা, উনি তো কোনো কিছুই চিন্তা করতেছে না, ওনার তো কোনো হেডেকই না। আমার মনে হয় উনি যেহেতু নোবেল ওনার, ওনার মতো এরকম একজন ইন্টালেকচুয়াল লোক ট্রাম্পের দরকার আছে। তো 20 তারিখ জানুয়ারি, 20 তারিখের পরে যদি প্রেসিডেন্ট ট্রাম্প যদি ক্ষমতা আসে, হয়তো ইউনূস সাহেবকে ওখানেই নিয়ে যাবেন যে ট্রাম্পকে কোনো অ্যাডভাইস দেওয়ার জন্য আমেরিকাকে কিভাবে গ্রেট এগেইন করা যায়। তো আমরা দোয়া করব ট্রাম্প সাহেব এবং কাজটা করবে। কাজটা এখন সেটা তো আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের যে আমাদের দেশের কোনো নাগরিকের যদি পরামর্শ ট্রাম্প সাহেব চান, সেটা তো ভালোই, বা আমাদের দেশের জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো।